বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রয়োদশ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের ক্লাসটা আমরা সাজিয়েছি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথম হচ্ছে অনুক্রম, দ্বিতীয়টি হচ্ছে ধারা এবং তৃতীয়টি হচ্ছে আমাদের n সংখ্যক সংখ্যার যোগফলের সমষ্টির সূত্রের ব্যাখ্যাটি আমরা আজকে জানব। আমরা একে একে শুরু করি। প্রথমে আমরা অনুক্রম কি সেটার ব্যাখ্যাটা করব। সবাই একটু, আর ভিডিওটা দেখার সময় অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে চর্চা করবে। প্রথমে আমরা অনুক্রম নিয়ে একটু ধারণা ক্লিয়ার করি। আমাদের অনুক্রমটা কি? অনুক্রম হচ্ছে কতগুলো সংখ্যা যদি এভাবে সাজানো থাকে যে এর পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। যেমন ক্ষেত্রে মাঝখানে সংখ্যা পদগুলোর মাঝখানে কমা চিহ্ন ব্যবহৃত হবে, যেটা অনুক্রমের ক্ষেত্রে হবে। যে অনুক্রমের যে সংজ্ঞাটা আমরা দিব, যে কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজানো থাকে যে তার পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত সেটি জানা যায়। তাহলে ওই পদ বা রাশিগুলোর সেটকে আমরা অনুক্রম বলবো। তাহলে এইখানে দেখি, এই অনুক্রমটি দেখতে পাচ্ছি, যদি আমি বাম দিক থেকে ডান দিকে চিন্তা করি, 1 করে বৃদ্ধি পাচ্ছে। তার যে কোনো পদ তার পরবর্তী পদ বা পূর্ববর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত। এই প্রথম পদের সাথে দ্বিতীয় পদের বৃদ্ধি হচ্ছে 1, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদের বৃদ্ধি হচ্ছে 1, তৃতীয় পদ এবং চতুর্থ পদের বৃদ্ধি হচ্ছে 1 করে। আরেকটি উদাহরণ যদি দিই আমি, 3, 5, 7, 9, 11, তাহলে দেখো একটা বিশেষ নিয়মে সাজানো আছে। 2 করে বৃদ্ধি পাচ্ছে, আবার ডান দিক থেকে বাম দিকে আসলে 2 করে হ্রাস পাচ্ছে। এই যে একটা বিশেষ নিয়মে সাজানো, এবং অনুক্রমের পদগুলো বা রাশিগুলোর সাথে কমা চিহ্ন ব্যবহৃত হবে। তো এই হচ্ছে অনুক্রমের ধারণা। আমরা এখন শিখব অনুক্রমের সাধারণ রাশি বা সাধারণ পদ সম্পর্কে। অনুক্রমের সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ব্যাপারটা। আমাদের এসএসসি নৈর্ভিত্তিকে বহু নির্বাচনী প্রশ্নতে আসে এবং সৃজনশীলের কোন নাম্বারও ওই প্রশ্নটা হয়ে থাকে। কিভাবে অনুক্রমের সাধারণ পদ আমরা নির্ণয় করব। আমি কতগুলো অনুক্রম লিখি। 1, 2, 3, 4, 5। সাধারণ পদ বলতে বোঝায় n-তম পদ। অনুক্রমটির n-তম পদকে সাধারণ পদ বোঝায় বা বিশেষ পদ বলতে বোঝায়। আমরা এই বিশেষ পদটা কিভাবে নির্ণয় করব। এই অনুক্রমগুলোর সাধারণ পদ আমরা নির্ণয় করব। দেখো খুব খেয়াল করে, যে প্রথম যে অনুক্রমটি আছে আমাদের 1, 2, 3, 4, 5, আমরা জানি 1, 2, 3, 4, 5 এগুলো স্বাভাবিক সংখ্যার একটি ক্রম। তো স্বাভাবিক সংখ্যাকে আমরা সাধারণত ন্যাচারাল নাম্বার দিয়ে প্রকাশ করি। তো এই যেহেতু এটি স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে হবে। তো এর n-তম পদটা হবে ন্যাচারাল নাম্বার n, এর সাধারণ পদ হবে n। অর্থাৎ n যেহেতু স্বাভাবিক সংখ্যা, n এর মান যদি আমি স্বাভাবিক সংখ্যাগুলো বসাই, এই অনুক্রমটি আমরা পাব। দ্বিতীয় অনুক্রমটি দেখি। দেখো জোড় সংখ্যা 2, 4, 6, 8, দ্বিতীয় অনুক্রমটি হচ্ছে একটি জোড় সংখ্যা। তাহলে দেখো
স্বাভাবিক সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় অনুক্রমটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার দ্বিগুণ। দেখো স্বাভাবিক সংখ্যার দ্বিগুণ, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, দ্বিগুণ। তাহলে তার অনুক্রমের সাধারণ পদ হবে এই স্বাভাবিক সংখ্যার দ্বিগুণ 2n। এই অনুক্রমটির সাধারণ পদ হবে 2n, স্বাভাবিক সংখ্যার দ্বিগুণ। তৃতীয় অনুক্রমটি আমরা দেখি, তার সাধারণ পদ কি হবে বা n তম পদ কি হবে? 1 4 9 16। তাহলে দেখো 1 কে স্কোয়ার করলে করা যায়, 4 2 স্কোয়ার লেখা যায়। এটাকে একটু ভেঙে লিখলে সুবিধা হবে। দেখো 1 এরকম লেখা যায়, কমা 2 স্কোয়ার লেখা যায়, কমা 3 স্কোয়ার লেখা যায়, কমা 4 স্কোয়ার লেখা যায়, ডট ডট ডট। তাহলে দেখো 1 2 3 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। লিখলাম আমরা স্বাভাবিক সংখ্যা, উপর কি আছে? স্কোয়ার আছে, বর্গ আছে। তো এই অনুক্রমটির সাধারণ পদ বা n-তম পদ হবে n স্কোয়ার। দেখো 1 2 3 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সাধারণ পদ হচ্ছে n, আর উপরে সবগুলোর উপরে স্কোয়ার আছে বিধায় স্বাভাবিক সংখ্যার উপরে স্কোয়ার হবে। তাহলে তার n-তম পদ হচ্ছে বা সাধারণ পদ হচ্ছে n স্কোয়ার। এবার এই অনুক্রমটি আমরা ব্যাখ্যা করি, সাধারণ পদ বা n-তম পদ নির্ণয় করি। দেখো 1 3 5 7, একটু খেয়াল করো সবাই। দেখো 1 আমরা যদি এরকম ভাবে লিখি, একটু চিন্তা করি। দেখো 2n - 1, একটু খেয়াল করে দেখো, বিজোড় সংখ্যা। সবাই মনে রাখবে বিজোড় সংখ্যার n-তম পদ হচ্ছে বা সাধারণ পদ হচ্ছে 2n - 1, 1 থেকে যদি শুরু হয়। দেখো আমি যদি n এর মান যদি এগুলো বসাই, সরি n এর মান, n তো স্বাভাবিক সংখ্যা, n এর মান যদি স্বাভাবিক সংখ্যা বসাই, প্রথম n এর মান যদি 1 বসাই প্রথম পদ পাবো। n এর মান যদি 1 বসাই, দেখো 2 ওকে 2, 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, মানে প্রথম পদটা পাই। n এর মান যদি 2 বসাই তাহলে আমরা দ্বিতীয় পদ পাই। n এর মান যদি আমরা 3 বসাই তৃতীয় পদ পাই। n এর মান যদি আমরা 4 বসাই চতুর্থ পদ পাই। এইভাবে পদগুলো আমরা, সামনের পদগুলো আমরা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের n-তম পদ। তারপর দেখি এটা, দেখো এইটার ক্ষেত্রে আমাদের সাধারণ পদ হবে 2n + 1। দেখো n এর মান যদি 1 বসাই প্রথম পদ পাবো, 1 বসালে 2 একে দিই, 2 একে 3। এইভাবে n যেহেতু স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাগুলো আমরা যদি এখানে বসাই তাহলে আমরা এই অনুক্রমটা পাবো। তাহলে এই অনুক্রমের সাধারণ পদ বা n-তম পদ হচ্ছে 2n + 1, বেজোড় সংখ্যা। দেখো এটাও বেজোড় সংখ্যা, এটাও বেজোড় সংখ্যা। এই দুইটা অনুক্রমের সাধারণ পদ আমাদের কাজে লাগবে বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে একটু খেয়াল করবো সবাই। তারপর এখন আসি আমরা ভগ্নাংশের অনুক্রম। দেখো এই অনুক্রমটা সাধারণ পদ বা n-তম পদ কি হবে? খুব সহজে আমরা চিন্তা করতে পারি। লবগুলো 1 2 3, তারপরটা 4 হবে, তারপরটা 5 হবে। তাহলে উপরের সংখ্যাগুলোকে যদি আমরা চিন্তা করি, দেখো 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার সাধারণ পদ হচ্ছে n ডিভাইডেড বাই, এবার নিচেরগুলো দেখো স্বাভাবিক সংখ্যা থেকে 1 বেশি, কিন্তু দেখো 2, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, তো এখানে শুরু হয়েছে 2 থেকে, তার মানে স্বাভাবিক সংখ্যা থেকে 1 বেশি। তাহলে স্বাভাবিক সংখ্যা লিখলাম, তার থেকে 1 বেশি, এটা তার থেকে 1 বেশি, তাহলে প্লাস যদি আমরা 1 দেই, স্বাভাবিক সংখ্যা থেকে 1 বেশি, 2 3 4 5। তাহলে দেখো আমি যদি এখানে n এর মান 1 2, অর্থাৎ n এর মান যদি স্বাভাবিক সংখ্যাগুলো বসে তাহলে আমরা এই অনুক্রমটা পাবো। n এর মান যদি 1 বসে এই অনুক্রমের প্রথম পদ পাবো, n এর মান 2 বসালে এই অনুক্রমের দ্বিতীয় পদ পাবো, n এর মান 3 বসালে এই অনুক্রমের তৃতীয় পদ পাবো, n এর মান 4 বসালে অনুক্রমের চতুর্থ পদ পাবো। এভাবে আমরা পরবর্তী পদগুলো পাবো। তাহলে এই হচ্ছে অনুক্রমের সাধারণ পদ নির্ণয়। আমরা আরও কিছু অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করা শিখব, খুবই গুরুত্বপূর্ণ। দেখো কিছু ব্যতিক্রম অনুক্রম থাকে যেগুলো আমাদের পরীক্ষায় আসে প্রায়, যে অনুক্রমগুলি কেমন হয়, 1/2, -2/3, তারপরে
3/4 কমা -4/5 কমা ডট 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 ডট। এই ধরনের অনুক্রমগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। দেখো, এই অনুক্রমগুলোর প্রথম পদটা প্লাস, দ্বিতীয় পদটা মাইনাস, তৃতীয় পদটা প্লাস, চতুর্থ পদটা মাইনাস, পঞ্চম পদটা আবার প্লাস হবে, ষষ্ঠ পদটা আবার মাইনাস হবে। তো এই ধরনের অনুক্রমগুলোর সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হবে? তো এই ধরনের অনুক্রমগুলোর সাধারণ পদ নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের চিহ্নগুলোকে আগে সেট আপ করতে হবে। অর্থাৎ এই প্রথমগুলো যে প্লাস মাইনাস এই চিহ্নগুলোকে আমাদের আগে সেট আপ করতে হবে। এই চিহ্নগুলোকে কীভাবে সেট আপ করতে হয় আমরা একটু শিখে নিই কৌশলটা। দেখো, প্রথমে আমরা 1 দিব এখানে, -1 হোল টু দি পাওয়ার। দেখো, আমরা জানি মাইনাসের পাওয়ার যদি জোড় হয় মাইনাসটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় মাইনাসটা মাইনাসই থাকবে। তাহলে একটু খেয়াল করে দেখো, যেহেতু প্রথমটা প্লাস, আমরা দিতে পারি n+1। দেখো, খেয়াল করে এবার আমি প্রথমে চিহ্নটা সেট আপ করতেছি, আমি তারপর অনুক্রমটা লিখবো। দেখো, মাইনাস, আমি যদি n এর মান, যেহেতু n স্বাভাবিক সংখ্যা, n এর মান যদি 1 বসাই, 1 + 1 2, মাইনাসের উপর 2 হলে মাইনাসটা প্লাস হবে, প্রথমটা তো প্লাস। এবার যদি n এর মান 2 বসাই, দ্বিতীয় পদ পাবো আমরা, দ্বিতীয় পদের চিহ্নটা, n এর মান যদি 2 বসাই, 2 + 1 3, তো মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় মাইনাসটা মাইনাসই থাকবে। তৃতীয় পদের ক্ষেত্রে n এর মান যদি 3 বসাই, 3 + 1 4, মাইনাসের উপর পাওয়ার 4, তাহলে এইখানে প্লাস হবে, তৃতীয় পদটা প্লাস হবে। এইভাবে আমাদের চিহ্নগুলোকে সেট আপ করতে হবে। এখন আমরা অনুক্রমে যাই। দেখো, উপরের সংখ্যাগুলো এবার চিন্তা করি, চিহ্নগুলোর কাজ শেষ আমাদের, এবার শুধু সংখ্যাগুলো। তাহলে উপরের সংখ্যাগুলো একটা স্বাভাবিক সংখ্যার অনুক্রম, তাহলে লিখবো আমরা এখানে n, স্বাভাবিক সংখ্যার অনুক্রম। আর নিচে দেখো, স্বাভাবিক সংখ্যা থেকে 1 বেশি, 1 2, স্বাভাবিক সংখ্যা থেকে 1 বেশি, তাহলে স্বাভাবিক সংখ্যা থেকে এই যে +1 বেশি। এ হচ্ছে আমাদের এই অনুক্রমটির সাধারণ পদ। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটা শিখলাম, যে অনুক্রমের সাধারণ পদ থেকে, অনুক্রম থেকে কিভাবে সাধারণ পদ নির্ণয় করতে হয়। এখন আমরা দেখব সাধারণ পদ থেকে কিভাবে অনুক্রম নির্ণয় করতে হয়। এটা খুবই সহজ একটা বিষয়, আমরা একটু দেখে নিই। আর এই ব্যাপারটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, যদি প্লাস মাইনাস থাকে, ব্যাপারটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। আর এখন যদি প্রথমটা যদি মাইনাস হয়, দ্বিতীয়টা প্লাস, প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, এইভাবে যদি হয়, প্রথমটা মাইনাসের ক্ষেত্রে কি করতে হবে? দেখো, এখানে আমি দেখাই দিই, প্রথমটা প্লাস, প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, মাইনাস প্লাস, তখন কি করতে হবে? দেখো সবাই, সোজা হিসাব, -1 হোল পাওয়ার n। দেখো, n এর মান যদি 1 বসাই, মাইনাসটা মাইনাসই থাকতেছে, প্রথমটা মাইনাস, n এর মান 2 বসালে স্কোয়ার হবে, মাইনাসের উপর স্কোয়ার হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। n এর মান 3 বসালে বিজোড়, মাইনাসের উপর বিজোড় সংখ্যা মানে মাইনাস, n এর মান 4 বসালে মাইনাসের উপরে জোড় প্লাস। এ হচ্ছে আমাদের কৌশল। আমরা এখন মুছে দিলাম। আমরা কিছু অনুক্রম থেকে আর এই সাধারণ পদ থেকে অনুক্রম কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো কিছু ব্যাপার দেখি আমরা, খুবই সহজ। 1/2n-1 প্রশ্ন বলল এই সাধারণ পদটির অনুক্রম লিখো। খুবই সিম্পল ব্যাপার, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে n = 1 হলে 1/1 -1 = 1/2 থেকে 1 গেলে 1 = 1। n = 2 হলে দ্বিতীয় পদ, আমরা এখানে প্রথম পদ লিখতে পারতাম, লিখি না, হলে 1/2 = 1/2 দোকানে 4, 4 থেকে 1 গেলে 3। n = 3 হলে 1/3² - 1, সরি 2³ - 1 = 1/8/7। সুতরাং অনুক্রমটা হবে আমাদের 1, 1/3, 1/7, ডট ডট ডট, কত পর্যন্ত? 1/n-1।
এ হচ্ছে আমাদের অনুক্রমটি। এই সাধারণ পদ থেকে বা n তম পদ থেকে আমরা অনুক্রমটি এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে n এর মান 1 2 3 4 আমরা তিনটা বা প্রথম চারটা বা তিনটা পদ বের করলে আমরা অনুক্রমটি পেয়ে যাব। এ হচ্ছে অনুক্রম এবং অনুক্রম থেকে সাধারণ পদ নির্ণয় এবং সাধারণ পদ থেকে কিভাবে অনুক্রম নির্ণয় করা যায় শিখলাম আমরা। আমরা এখন করব ধারা নিয়ে আলোচনা করব একটু। ধারা খুবই মজার একটা বিষয়, ধারা আছে। তো আমরা আজকে সসীম ধারা নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে ধারার সংজ্ঞাটা আমরা দিয়ে নিই। ধারা অনুক্রমের পদগুলোকে, ধারার সংজ্ঞাটা যদি আমরা এইভাবে দিই যে অনুক্রমের পদগুলোকে যদি প্লাস বা মাইনাস দিই, অনুক্রমের পদগুলোকে প্লাস এবং মাইনাস দিয়ে সংযুক্ত করলে ধারা পাওয়া যাবে। অর্থাৎ যদি 5 9 13 17 ... এই অনুক্রমটা, আমরা অনুক্রম আছে এখন কমা চিহ্ন ব্যবহৃত হয়েছে, এই অনুক্রমটার পদ রাশিগুলোকে যদি প্লাস দিয়ে যুক্ত করি তাহলে আমরা একটা ধারা পেয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারলাম অনুক্রম এবং ধারার মধ্যে যে পার্থক্যটা, যে মৌলিক যে পার্থক্যটা, সেটা হচ্ছে অনুক্রমের রাশিগুলো বা পদগুলো কমা চিহ্ন দিয়ে যুক্ত থাকবে আর ধারার রাশিগুলো বা পদগুলো প্লাস অথবা মাইনাস দিয়ে সংযুক্ত থাকবে। তবে তাদের মধ্যে যে একটা কমন বিষয় থাকবে, কমন মিল থাকবে, সেটা হচ্ছে তার যে কোনো রাশি এবং পূর্ববর্তী রাশি এবং পরবর্তী রাশির মধ্যে একটা মিল থাকবে একটা। তাহলে এই হচ্ছে আমাদের ধারা। অর্থাৎ অনুক্রমের পদগুলো বা রাশিগুলো যদি প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে যুক্ত করি তাহলে আমরা ধারা পেয়ে যাব। তো আমাদের বইয়ে ধারা দুইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সাধারণ গণিতে। একটি হচ্ছে সমান্তর ধারা, আরেকটি হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারাটি আমাদের পরবর্তী পাঠে আছে আমাদের। তো আমরা আজকে সমান্তর ধারার একটি সূত্রের ব্যাখ্যা করব। তো সমান্তর ধারাটা কি আমরা একটু ব্যাখ্যা করে নিই। সমান্তর মানে সমান অন্তর। যদি আমি সমান্তর কথাটাকে বেশ বা ভাঙি, যেটা আমরা পাই সম অন্তর, অন্তর মানে বিগফল বা পার্থক্য। সমান্তর মানে সমান অন্তর, অর্থাৎ কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান হয়, সর্বদা সমান হয়, তাহলে তাকে সমান্তর ধারা বলে। এটাকে সংখ্যাটাকে যদি আবার এইভাবে বলি, কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অন্তর যদি সমান হয় তাহলে তাকে সমান্তর ধারা বলে। যেমন দেখো, এই সসীম সমান্তর ধারাটির যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ, আমি যদি 8 5 নেই বা 7 নেই, তার পূর্ববর্তী পদ হচ্ছে 5। 7 এবং 5 এর পার্থক্য হচ্ছে 2। যে কোনো পদ তার পূর্ববর্তী পদ পার্থক্য হচ্ছে 2, যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে 2। তাহলে এই যে পার্থক্য বা অন্তর সমান আছে, তাহলে সেই সম অন্তর বিশিষ্ট ধারাগুলোকে বলবো আমরা সমান্তর ধারা। এ হচ্ছে আমাদের সমান্তর ধারা, অর্থাৎ যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অন্তর বিয়োগফল বা পার্থক্য যদি সমান হয় তাহলে ওই ধারাগুলোকে আমরা সমান্তর ধারা হিসেবে চিহ্নিত করব। সমান্তর ধারার যে প্রথম যে বিষয়টা, প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব। আবার বলি, সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব এবং ওই যে সম অন্তর বিয়োগফল, এই বিয়োগফলটাকে আমরা সাধারণ যে অন্তর, সাধারণ
অন্তর সমান সমান সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। ডি কিভাবে সাধারণ অন্তর বের করব আমরা, দ্বিতীয় পদ প্রথম পদ, এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে বা যে কোনো পদ এবং যে কোনো পদ এবং তার আগের পদ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে যাব। তো আমরা এইভাবে সাধারণ অন্তর ডি নির্ণয় করব। আমরা আজকে সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফলের সমষ্টির সূত্রটির ব্যাখ্যা করব। তাহলে শুরু করি আমরা। গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা। প্রথমেই দেখো, অর্থাৎ আমরা এই সূত্রটির ব্যাখ্যা করব আজকে আমরা। প্রথমেই আমরা কিছু ধরে নিই। মনে করি প্রথম পদ এ, সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি। তাহলে আমার পদ সংখ্যা হচ্ছে আমাদের n। পদ সংখ্যা সমান সমান n এবং যে শেষ পদটা আমরা ধরব, শেষ পদ বা এই শেষ পদ বা সবার শেষের পদটা আর কি, শেষ পদ বা n-তম পদ, শেষ পদ বা n-তম পদ সমান সমান p সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ হচ্ছে আমাদের, আমরা ধরে নিলাম যে সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল আমরা নির্ণয় করছি। এখন আমরা সংখ্যাগুলো লিখি। আমরা একটা, এই যে আমরা প্রথম পদ এ ধরলাম, সাধারণ অন্তর ডি ধরলাম, প্রথম পদ এবং সাধারণ অন্তর দিয়ে আমরা একটা ধারা লিখব। আমরা একটা ধারা লিখে ফেলি। দেখো, সমান্তর ধারার যে সাধারণ আকার, অর্থাৎ এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস ডট ডট ডট। দেখো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, প্রথম 3টি পদ আমরা নিয়েছি এবং প্রথম 3টি পদ এবং শেষ 3টি পদ নিব আমরা। মাঝখানে আরো পদ আছে, আমরা ওই পদটি নিচ্ছি না। দেখো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং সবার শেষের পদটা কি? পি হচ্ছে শেষ পদ। প্রথম 3টি পদ হচ্ছে এই, আর শেষ পদ হচ্ছে পি। তার আগের পদ হবে পি থেকে সাধারণ অন্তর বাদ যাবে, পি মাইনাস ডি প্লাস, তারপরে তৃতীয় শেষ পদটি হবে পি থেকে 2d বাদ যাবে। এই আমরা ধারাটা লিখলাম। এই ধারাটাকে আবার উল্টায় লিখবো আমরা, পি প্লাস পি মাইনাস ডি প্লাস পি মাইনাস 2d
প্লাস ডট 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 প্লাস উল্টা লিখবো এটাকে আমরা এ প্লাস 2d এ প্লাস এ প্লাস ডি প্লাস এ। অর্থাৎ এই ধারাটাকে আমরা উল্টিয়ে লিখলাম। আমরা অষ্টম শ্রেণীতে এই ধরনের ধারা আমরা প্রমাণ করেছিলাম। যোগ করি, দেখো SN টু SN হবে, এটা হচ্ছে সামেশন অফ n এর যোগফল। SN দিয়ে বোঝাচ্ছি আমরা সামেশন অফ n। দেখো যোগ যদি করি আমরা a প্লাস পি প্লাস, দেখো যোগ করলে মাইনাসের ডি প্লাসের ডি কাটা যায়, তাহলে থাকে a প্লাস পি প্লাস মাইনাসের 2d প্লাসের 2d কাটা যায়, থাকতেছে শুধু আমাদের a প্লাস পি, যে a প্লাস পি এটা কাটা যায়, প্লাস ডট 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 প্লাস মাইনাসের 2d প্লাসের 2d কাটা যায়, থাকতেছে আমাদের p প্লাস a বা a প্লাস পি প্লাস মাইনাসের ডি প্লাসের ডি কাটা যায়, থাকতেছে আমাদের a প্লাস পি প্লাস a প্লাস পি। দেখো সবগুলো a প্লাস পি, তাহলে এখানে কয়টা a প্লাস পি আছে? a প্লাস পি সবগুলো কি আমাদের a প্লাস পি, শেষ পর্যন্ত a প্লাস পি। তাহলে এখানে আমাদের কয়টা a প্লাস পি আছে সেটা আমরা কিভাবে নির্ধারণ করব, যেহেতু আমরা যোগফল নির্ণয় করছি। দেখো এখানে প্রথমে আমরা লিখছি পদ সংখ্যা n, পদ সংখ্যা হচ্ছে আমাদের n, অর্থাৎ এখানে nটি a প্লাস পি আছে। a প্লাস পি কয়টা আছে? nটি। যেহেতু আমরা পদ সংখ্যা n ধরেছি, ইমপ্লাইজ দ্যাট টু সামেশন অফ n, তাহলে লিখবো আমরা এখানে n a প্লাস পি, n সংখ্যক a প্লাস পি পদ রয়েছে। দেখো আমরা এখানে পি এর মান বসাই দিই, ইকুয়াল টু SN ঠিক রাখলাম আমরা, এখানে 2টা n এর নিচে নিয়ে আসি আমরা, a প্লাস পি হচ্ছে শেষ পদ বা n-তম পদ। দেখি আমরা শেষ পদ বা n-তম পদ p ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে পির মান যদি বসাই দিই আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা, সমাধান করলে n/2 এই a প্লাসের 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা পেয়ে গেলাম আমাদের n সংখ্যক সংখ্যার যোগফলের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কয়েকবার প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের কাছে সহজ মনে হবে। আমরা নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের সমস্যাগুলো আমাদেরকে কমেন্টসে জানাবে। ধন্যবাদ সকলকে।